জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে যে পরিস্থিতি সেটা তৈরি করেছে তারাই, সবকিছুর জন্য দায়ী তারাই। এমনকি ভারত বললে ভুল হবে, সমগ্র ভারতবাসীকে যখন অপমান করলো পায়ের তলে পতাকা রেখে, এরপরে যখন ভারতের তরফ থেকে স্টেটমেন্ট যাচ্ছে, ভারতের তরফ থেকে ওয়ার্নিং যাচ্ছে, এখন ওনাদের পিছনে ভয় শুরু হয়ে গেছে। বাংলাদেশের বুদ্ধিজীবী বলুন আর বাংলাদেশের ইসলাম পড়া গ্রহণকারী মাদ্রাসা ছাপ বলুন, তাদের এখন পিছনে এটাই ভয় শুরু হয়ে গেছে যে ভারত তো প্রস্তুত আছে, ভারতের কাউন্টার অ্যাটাক তারা কি থামাতে পারবে? এই সমস্ত বিষয়ের উপর বাংলাদেশের মিডিয়াগুলোতে ভীষণভাবে আলোচনা শুরু হয়ে গেছে। হাসি পাচ্ছে এটা ভেবে, তারাই শুরু করলো, এখন ভারত কিছু বলেনি অথচ তারাই বলছে ভারতের সাথে যুদ্ধ করবে। এমতো অবস্থায় তাদের বুদ্ধিজীবীদের যে সমস্ত কথাবার্তাগুলো, সেটা শুনে আপনারাও হাসবেন। চলুন দেখে নিই কম্পিউটার স্ক্রিনে তারা কি বলছে। ভিডিওটির সাথে থাকুন, শেষ পর্যন্ত যুক্ত থাকুন, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। চলুন স্টার্ট করি। ক্যান্সার অফ আফ্রিকায় রূপান্তরিত করার একটা প্রক্রিয়া নিয়ে গিয়েছিল। এখন আমরা যদি সতর্ক না হই, তাহলে এই ধরনের কাণ্ড ইসরায়েলিদের কাছ থেকে যেই নমুনা পাওয়া গেছে, আমাদের প্রতিবেশীরা কিন্তু সেই কাজটি করে ফেলবে। যে অবস্থাটা আমরা দেখছি, এই দুইজনকে প্রথমত গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার একটা চেষ্টা হয়েছে। ট্রাক, ভয়ঙ্কর দানব, সেই ট্রাকের নিচে আল্লাহর রহমতে কোনোভাবে বেঁচে গেছেন, টানছেন। এখন উইথ ডিউ রেসপেক্ট, আমাদের সমন্বয়ক যারা, তারা ইতিহাসের পাঠ কতটুকু নিয়েছেন সলিমুল্লাহ খানের কাছ থেকে কল্পনা করে বেশি সময় ক্ষেপণ করা যাবে না তো। কারণ যদি একবার সার্জিক্যাল স্ট্রাইক করে বসে ভারত, কিংবা একবার যদি ঢুকে পড়ে, তারা কিন্তু বারবার বলছে যে ৭১-এ আমরা যে ভুলটা করেছি দ্বিতীয়বার আমরা সেটা করবো না। ঔৎসুক্য বশত আপনার উগান্ডার এনটিবিতে গিয়েছিলাম। এয়ারপোর্টটা মিউজিয়ামের উপর। শুনুন ওদের ভয়টা। ইসরায়েল একটা ডেয়ারিং রেইড করে ইদি আমিনের সময় সেখানে আপনার প্যালেস্টাইনিয়ানরা ইসরায়েলি নাগরিক যাদের জিম্মি করেছিল, তাদের একেবারে ফিল্মি কায়দায় আপনার রেস্কিউ করেছিল, এবং এমন রিপল তৈরি হয়েছিল, তার ফলে আপনার পার্শ্ববর্তী দেশ তানজানিয়া থেকে জুলিয়াস নায়ারের সেনাবাহিনী প্রবেশ করে ইউগান্ডায়, এবং যেটা পার্ল অফ ইস্ট আফ্রিকা বলে পরিচিত ছিল, সেই ইউগান্ডার ইদি আমিন দাদার রেজিম ফল করে। ইদি আমিন যেহেতু মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, ইসলাম ধর্মাবলম্বী ছিলেন, সেই জন্য প্রায় ৩৬০ জনের যে পরিবার, সন্তান সন্ততি, নাতি পুতি, এই পুরো এন্টোরাজ নিয়ে ইদি আমিন রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন সৌদি আরবে, এবং আমৃত্যু সেখানেই তিনি অবস্থান করেছিলেন। এই ভদ্রলোক যখন ইয়াং সোলজার, তখন তিনি বাংলাদেশে এসেছিলেন, এবং তিনি লাইট ওয়েট বক্সার ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধকালীন সময়ে বার্মা ফ্রন্টে যুদ্ধ করবার জন্য। এই লোক, তিনি নিজেকে নিজে গার্ডিয়ান অফ দ্য প্যালেস্টাইনিয়ানস এই স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে প্রাপ্ত আদেশ তার কাছে এসেছিল, সেই কারণে খামোকা গায়ে পড়ে ঝামেলাটার মধ্যে গিয়েছিলেন। তার ফলে তার রেজিম ফল করেছে, তার দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, পার্শ্ববর্তী দেশ ইনভেড করেছে, এবং পার্ল অফ আফ্রিকাকে ক্যান্সার অফ আফ্রিকায় রূপান্তরিত করার একটা প্রক্রিয়া নিয়ে গিয়েছিল। এখন আমরা যদি সতর্ক না হই, তাহলে এই ধরনের কাণ্ড ইসরায়েলিদের কাছ থেকে যেই নমুনা পাওয়া গেছে, আমাদের প্রতিবেশীরা কিন্তু সেই কাজটি করে ফেলবে। সার্জিস এবং হাসনাত বন্ধুরা, আপনাদের প্রথমে বলে দিতে চাই, ইসরায়েল এমন একটা দেশ, আজকের দিনে ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিগুলো বলে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, কিন্তু আমি বলছি তারা এই মুহূর্তে সব থেকে বেশি, আল্লাহর থেকে বেশি ভয় পায় নরেন্দ্র মোদীকে। এটা আমার কথা নয়, তারা দিনে আল্লাহর থেকে বেশি নাম নাই নরেন্দ্র মোদীর। যাই হোক, প্রসঙ্গ ওটা নয়, প্রসঙ্গ এটাই, ইসরায়েল যেটা মুখে বলে সেটা তো করেই, যেটা মুখে বলে না সেটাও করে। ইসরায়েলের স্পেশাল মিশন বা খুফিয়া মিশন এতগুলো আছে, যে মিশনগুলো সম্পর্কে পরে পাবলিশ করেছে, যে সমস্ত মিশনগুলো সম্পর্কে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ভিডিও, বিভিন্ন স্টোরি বানানো আছে, যে মিশনগুলো আপনারা একবার দেখবেন। মতো অবস্থা আপনারা জানেন ভারত আর ইসরায়েল ভাই ভাই সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই তারা ভয় করছে। ইসরায়েলের তো দোস্ত,
আমেরিকা, ইসরায়েলের তো দোস্ত ভারত। তাই এমতো অবস্থায় ভারত যে ইসরায়েলের মতনই পদক্ষেপ ওঠাবে না বাংলাদেশের ঘরের ভেতরে, এটা তো তারা ভরসা পায় না। ভাবুন বন্ধুরা, বাংলাদেশের ঘরের ভেতরে পরিস্থিতি খারাপ করেছে তারাই, হিন্দুদের উপর অত্যাচার করছে তারাই, কিন্তু এখনো আবার তারা ভারতকে নিয়ে ভয় করছে। চলুন দেখিনি আর কি কি বলে বাংলাদেশের বুদ্ধিজীবীগুলো। সবচাইতে প্রমিনেন্স পেয়েছেন তাদের অন্যতম, এবং প্রফেসর ইউনূসের ভাষায় তার এমপ্লয়ার, কোট আনকোট। মানে ছাত্ররা তাকে দায়িত্ব দিয়েছে, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। তিনি ফ্রান্স থেকে ছোট্ট মাইনর অপারেশন শেষে এসে তাদেরই মিট করেছেন, এবং তাদের পরামর্শে, নিজের ইচ্ছায় এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতায় এই কোট আনকোট এনজিও সরকার বা চট্টগ্রাম সমিতি সমৃদ্ধ সরকার গঠন করা হয়েছে। এই যে দুইজন মুখপাত্র, তারা পাবলিক স্পিকার আপনি বলতে পারেন। বাকি দুইজন যারা সরকারে আছেন মন্ত্রীর মর্যাদায়, তাদের তো নানান রকমের গেটআপ আছে, প্রটোকল আছে, ফলে সব কথা তারা বলতে পারেন না। যে তিনজন, পরবর্তীতে উনি আবার বেয়াদবি না নিলে খামোকা মন্ত্রী বলে না, আপনার দপ্তরবিহীন কিংবা সকল দপ্তরের দায়িত্বে নিয়োজিত একজন মন্ত্রী, মর্যাদায় অধিষ্ঠিত উপদেষ্টা। আমি সেই জন্যই তার ব্যাপারটা ওইভাবে নিচ্ছিলাম না। তো যাই হোক, এখানে যে অবস্থাটা আমরা দেখছি, এই দুইজনকে প্রথমত গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার একটা চেষ্টা হয়েছে। ট্রাক, ভয়ঙ্কর দানব, সেই ট্রাকের নিচে আল্লাহর রহমতে কোনোভাবে বেঁচে গেছেন। যদি আপনার পিষ্ট হতেন তাহলে পরিস্থিতিটা অনুমান করেন কি দাঁড়াতো। তারপর আবার অভিযোগ যে ঢাকায় আবারও আক্রান্ত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আপনি যতই রকমের চেষ্টা করেন না কেন, ইরানের কথা খেয়াল করেন, তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্টরা হাই প্রোফাইল লোকজন, প্রায় 100 মতো নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, তার মধ্যে মারতে মারতে 40 জনকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ইসরায়েলিরা। সিলেক্টিভ কালিং বলে। এই সিলেক্টিভ কালিং স্ট্র্যাটেজি যদি RAW গ্রহণ করে, তাদের জাল কিন্তু খুব গভীর পর্যন্ত প্রথিত বাংলাদেশে। আপনি ঠেকাবেন কি করে? Need to run Windows on your Mac? যদি সে ছো মেরে নিয়ে চলে যায়, অথবা উপর থেকে আপনার 36 সেনার মতো নেমে পড়ে এবং তারপর চলে যায়, আটকাবেন কি করে? আপনার এই রামগড়, যে যার উদাহরণ দিলেন, ফেনী নদীর ওপর যে সেতু শেখ হাসিনা তৈরি করে দিয়ে গেছেন, ইটস এ কাইন্ড অফ, আমি বলবো খাল কেটে কুমির আনার মতো একটা গেটওয়ে, এবং সবচেয়ে ভালনারেবল এলাকায়। এখন মানে জাস্টিফিকেশনের জন্য কোনো আর্গুমেন্ট তো বাদ রাখছেন না আপনার জয়শঙ্কর মহোদয়, খোলামেলাই একাডেমিক ঢঙে ইন্টারভিউ দিচ্ছেন, মানে জাস্টিফাই করার জন্য যা যা বলা দরকার সে ঐতিহাসিক প্রেক্ষিত থেকে সেগুলো টানছেন। এখন উইথ ডিউ রেসপেক্ট, আমাদের সমন্বয়ক যারা, তারা ইতিহাসের পাঠ কতটুকু নিয়েছেন সলিমুল্লাহ খানের কাছ থেকে? সলিমুল্লাহ খান যদি ইন্ডাক্টেড হতেন ক্যাবিনেটে, আমি বলতাম যে একজন রেফারেন্স পয়েন্ট আছে, হু ক্যান বি রিলাইড আপন। সেরকম কোন ব্যক্তিত্ব আমি তো উইথ ডিউ রেসপেক্ট এই মন্ত্রী সভা উপদেষ্টা যারা আছেন মন্ত্রী মর্যাদায়, তাদের মধ্যে কাউকে দেখছি না। এখন আপনাদের যদি ইতিহাসটা জানা না থাকে, তাহলে তো আপনি যে সুচিন্তিত একটা সিদ্ধান্ত নেবেন, স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, সেটি কতটা সময় উপযোগী হবে, কতটা প্রুডেন্ট হবে, সেটা তো পিঞ্চ অফ সল্ট কিন্তু বিবেচনা করতে। জানি না এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে নতুন প্রজন্ম বা মাদ্রাসা ছাপগুলো কোন ইতিহাসকে বানাতে চাইছে, তবে আমরা যতটা পড়েছি, যতটা জেনেছি, সেই হিসাব মতন বাংলাদেশটা ভারতের, যেটা আমরা দান করেছি। দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছি আমরা, দেশটাকে যখন মুক্তিযুদ্ধ বাহিনী লড়াই করেছিল তাদের ট্রেনিং দিয়েছি আমরা, তাদেরকে অস্ত্র গোলা বারুদ A to Z দিয়েছি আমরা। সেই দেশ থেকে যে সমস্ত শরণার্থীরা ভারতে পালিয়ে এসেছে, তো তাদের মাসের পর মাস ভরণ পোষণ, চিকিৎসা, শস্ত্র সমস্ত কিছু দিয়ে সহায়তা করেছে ভারত।
মানে অল ওভার দেখলে বুঝতে পারবেন দানে পাওয়া হাতিয়ার আর ভিক্ষায় পাওয়া দেশ এই নিয়ে তাদের গর্ব অনেক। কিন্তু বর্তমান সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তারা সম্পূর্ণ ইতিহাসটাকে বদলাতে চায়। তারা দাবি করে তারা দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছে, তাহলে তাদের দেশটা আর বাংলাদেশ বলা চলে না, দেশটা পূর্ব পাকিস্তানি বলা শ্রেয় বলে মনে হয়। তবে যেটাই হোক, আমরা যে ভুলটা 1971 সালে করেছি, প্রমিস করছি নেক্সট টাইম এই ভুলটা আর হতে দেব না। কারণ আমরা বুঝে গেছি ভারতের বন্ধুকে, ভারতের শত্রুকে। আর ইতিহাস তো কথা বলে ইসলাম কখনো কারো বন্ধু ছিল না, আর না কখনো কারো বন্ধু হতে পারে। কেননা এরা গাদ্দারি করবেই করবে, যে পাতে খাবে সেই পাতেই ফুটো করবে। জলজান্ত উদাহরণ বাংলাদেশ। চলুন দেখে নিই এই বুদ্ধিজীবীগুলো কি বলছে। বাগাড়ম্বর করা খুব সহজ। রে বলে তেরে গেলেন আপনি বাঁশ লাঠি নিয়ে, সেটা দিয়ে তো আপনার সেই শেখ মুজিবুর রহমান যে আহ্বান জানিয়েছে যার যা কিছু আছে তাই নিয়ে মোকাবিলা করতে গিয়ে কতগুলো লোক মারা গেছে, তার ভাষায় 30 লক্ষ লোক। আর বিহারীদের কথা তো বাদই দিলাম, লাখ চারেক বিহারি যে মেরে ফেলেছিলেন ওটার দায় নেবে কে? আপনি যদি মানবতার প্রশ্নই তোলেন, মনুষ্য সন্তানের আদম সন্তানের কথাই বলেন, বাঙালি বিহারি মিলে কি পরিমাণ লোক মারা গেছে, পাকিস্তানি ভারতীয় মিলে কি পরিমাণ লোক মারা গেছে। ভারতীয়রা দাবি করেন তাদের 17,000 সোলজার প্রাণ দিয়েছে বাংলাদেশের জন্য, তাদেরও তো হিসাবে নিতে হবে। মনুষ্য সন্তান তো সবাই। পাকিস্তানি সোলজার যারা মারা গেছেন এই বেলিজারেন্ট পক্ষ হিসেবে, তাদেরও তো হিসাবে নিতে হবে। অর্থাৎ কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করেছে, সবার হিসাব নিয়েই তো আপনাকে পুরো সাগাটা বর্ণনা করতে হবে। সেদিকে তো আমরা যাচ্ছি না, যে যার মতো করে নানান রঙের চশমা হেঁটে যে যার মতো করে ব্যাখ্যা করবার চেষ্টা করছি। সেই জন্যই আমি মনে করি এটা বড় ক্যানভাসের খেলা, বুঝে শুনে আমাদের পদক্ষেপ নিতে হবে এবং সুইফটলি নিতে হবে। মানে জল্পনা কল্পনা করে বেশি সময় ক্ষেপণ করা যাবে না তো। কারণ যদি একবার সার্জিক্যাল স্ট্রাইক করে বসে ভারত, কিংবা একবার যদি ঢুকে পড়ে, তারা কিন্তু বারবার বলছে যে 71-এ আমরা যে ভুলটা করেছি দ্বিতীয়বার আমরা সেটা করবো না। এবং আপনি খেয়াল করে দেখেন 71-এ পাকিস্তান এবং ইয়াহিয়া রেজিম ব্যাংক করেছিল অন আমেরিকা, অন চায়না, তারা লিপ সার্ভিসই দিয়ে গেছে শেষ অব্দি। কিন্তু চীনা লাল ফৌজ আপনার এই ম্যাকমোহন লাইন অতিক্রম করে এদিকে আসেনি। আর সপ্তম নৌবহর আসলে সত্যিকার অর্থে বলতে বঙ্গোপসাগরের ধারে কাছেও আসেনি। তখন ব্যাপারটা কি দাঁড়ালো? ফল অফ ইস্ট পাকিস্তান ওয়াজ ইনএভিটেবল। এখন আমাদের অবস্থাটা কি দাঁড়াবে? আমরা জনযুদ্ধ করার মতো, গ্যারিলা লং টার্ম ওয়ারফেয়ার করার মতো প্রস্তুতিতেও নিয়ে রাখিনি। সাদ্দাম হোসেনের বাহিনী মার্কিনীরা ডিসব্যান্ড করে যে ভুলটা করেছিল সেই কাজ তো ইন্ডিয়ানরা করবে না। শুধু কথায় তো চিড়ে ভিজবে না, আপনার লজিস্টিক্স প্রিপারেশন লাগবে না? আপনি একটা প্রশিক্ষিত সুশিক্ষিত বাহিনী, যারা সবচাইতে বড় বাহিনীগুলোর অন্যতম পৃথিবীতে, স্ট্যান্ডিং আর্মি, যেটার কথা আমাদের শ্রদ্ধেয় মহসিন রশিদ ভাই বলছিলেন, সেটা তো বিবেচনায় নিতে হবে। শেখ মুজিবুর রহমানের স্টাইলে যুদ্ধ করার এই ঘোষণা দিয়ে নিজে আত্মসমর্পণ করে দিয়ে দেন মাগরেবে পাকিস্তানে চলে গেলে তো হবে না। আপনি একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, তখন আপনি বলেন ভাই আমি প্যারিস থেকে এসেছিলাম, আমি আবার প্যারিসে ফিরে যাব, আমি সেখানে আপনার ভার্সাইতে চমৎকার অ্যাপার্টমেন্ট রেডি করা আছে। তো বন্ধুরা, আশা করি ওভারঅল পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের সরকার কতটা ভয়ে আছে। দেখুন বন্ধুরা, এটা একটা বাস্তব আর এটা একটা সত্য কথা যে 71 আমরা যে ভুলটা করেছি নেক্সট টাইম আর সেই ভুলটা করতে চায় না। কেননা এরা গাদ্দার, আর এদের রক্তে রয়েছে গাদ্দারি, আর এরা গাদ্দারি করবেই করবে। যেটাই হোক, ওভারঅল পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ভীষণ উদ্বিগ্ন। তবে এটাও সত্য, এই মুহূর্তে যেভাবে বাংলাদেশের ঘরের ভিতরে সনাতনী ধর্মীদের ব্যক্তিদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে তাদেরকে নির্বিচারে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এটা সত্যি এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য সব থেকে বড় মাথা ব্যথার কারণ। কেননা ভারত এর উপর কথা বলতে শুরু করে দিয়েছে। খারাপ এখানেই আমাদের লেগেছে যখন ভারতের পতাকাকে বিভিন্ন কলেজ, বিভিন্ন রাস্তায় পদদলিত করেছে। এটা শুধু আমার আপনার অপমান নয়, এটা সমগ্র ভারতবাসীর অপমান। তাই এর বদলা সেইভাবেই নেওয়া হবে। জাস্ট সময়ের অপেক্ষা। মনে রাখবেন, যেমনটা করবেন আপনাদের তেমনটাই দেওয়া হবে। আমরা আর গান্ধীজির নীতি করি না যে এক গালে মারবেন আর এক গাল পেতে দেব। শুধুমাত্র সময়ের অপেক্ষা। বন্ধুরা, ওভারঅল পরিস্থিতি নিয়ে আপনাদের কি মনে হয়? ভারত কি বাংলাদেশের ঘরের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে? এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।